উপস্থিত সকল চিকিৎসকবৃন্দকে যথাযথ সম্মান এবং শ্রদ্ধা জানাই এবং আজকের ক্লাস আমি শুরু দিচ্ছি। আজকে রেপার্টরি নিয়ে ক্লাস হবে 29তম পর্ব সম্ভবত। আচ্ছা আচ্ছা, কথা আমার স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আওয়াজ জি একটা আওয়াজ হচ্ছে কোথা থেকে? আচ্ছা, এবার আজকে যে আমরা যেমন প্রতিবারই যেটা করি, আমি রেপার্টরি করণটা শেখাবার জন্য যেভাবে আমরা ডাক্তার কেশি দাসের কাছে শিখেছি, কেশি দাস হচ্ছে আমার গুরু, তার কাছে আমি শিখেছি, তার ঢঙেই আমি এখন আপাতত করছি। আমি এখন নিজস্ব কিছু করিনি সেরকম কিছু। এটা কমপ্লিট হলে পরে তখন আমি নিজস্ব কিছু জিনিস করব। তা প্রতিদিনের মতো এবারও আমি একটা মেন্টাল রুব্রিককে আলোচনা করব, যেটা আমি করে থাকি, এবারও সেটা করছি। বেগিং এন্ট্রেটিং বেগিং এন্ট্রেটিং এই একটা রুব্রিক আছে। এইটা কিন্তু আপনারা পাবেন, এটা পাওয়া যায়, কিন্তু এখন মুশকিলটা যেটা হচ্ছে এখানে ওষুধ খুব একটা বেশি কিছু নাই, যার জন্য অনেক সময় বড় বড় উইলের সিমটমগুলো কভার করে যায়, তখন এই সিমটমগুলোকে আর বিশেষ কাজে লাগানো যায় না, এরকম একটা ব্যাপার। এই যে কি বলবো, কেন্টের বইয়ে ডান দিকে আছে, বেগিং এন্ট্রি কি আছে, আর্সেনিক আছে আর স্ট্যামোনিয়াম আছে। এখানে একটা শিক্ষার ব্যাপার আছে। এই যে ছোট ছোট রুব্রিক গুলো, মেন্টাল রুব্রিক হলো, একটা দুটো যদি ওষুধ থাকে সেক্ষেত্রে খুব সতর্ক হয়ে কাজ করতে হবে, কারণ ওই একটা আছে দেখেই হয়তো আমি একটাই মেন্টাল বার করতে পেরেছি, আর বার করতে পারি। আমি ভাবলাম মেন্টালকে গুরুত্ব দেবো, ওই ওষুধটা দিয়ে দিলাম, এবং সেই ওষুধটা যদি সামগ্রিকভাবে যদি ট্যালি না করে, সদৃশ্য না হয়, কাজ হবে না। হোমিওপ্যাথি ওষুধ কাজ করে না আমাদের ভুল প্রয়োগের জন্য, হোমিওপ্যাথি ওষুধ নিজে দায়ী না। তা এবার বেগিং মানে আমরা জানি, বেগিং মানে ভিক্ষা করা, এটা তো আমরা সবাই জানি। এন্ট্রেটিং মানে কি? এন্ট্রেটিং মানে হচ্ছে আর্নেস্ট রিকোয়েস্ট। এই যে আর্নেস্ট রিকোয়েস্ট যেটা আছে, এই জায়গাটা কিন্তু একটা আমাদের বুঝতে হবে। আর্নেস্ট মানে খুব খুব কি বলবো, মানে এত পোলাইটলি, এত মৃদুভাবে সে চাইবে, এমন ভাবে চাইবে আপনি তাকে দিতে বাধ্য হবে। ভিক্ষে মানুষ কখন করে? যখন তার থাকে না। এবার ভিখারি যে আছে, সে চাইলো বাবু আমাকে দিন, বলে হাত পেতে বসে আছে, কেউ দেয় না। তার জন্য কিন্তু ভিখারির সঙ্গে পার্থক্য কোথায়? এই সিমটমটা, সেই জায়গাটা একটু ধরে নেওয়া দরকার আছে। সেটা হচ্ছে যে ভিখারি, আপনি ধরুন রাস্তায় বসে আছে, কেউ দিলে সে হাত তুলে দেয়, দিয়ে আশীর্বাদ করে বা নমস্কার জানায়। আবার কেউ হয়তো দেয় না, পাশ কাটিয়ে চলে যায়, তার জন্য তার কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ সে জানে যে আমি ভিক্ষে করছি বা ভিক্ষে চাইছি, কেউ দেবে কেউ দেবে না। কিন্তু এইখানে সেই ভিক্ষেটি চাওয়া হচ্ছে তার প্রয়োজনের জন্য, কিন্তু সেটা এমন ভাবে চাওয়া হচ্ছে যাতে সে দিতে বাধ্য হয়। সে কিন্তু রিটার্ন কিছু দেবে না। এই যে তার কাছ থেকে যে আদায় করছে বা তার কাছ থেকে যে নিচ্ছে, এর জন্য সে কোনো রিটার্ন সে করবে না। এখানে হচ্ছে অনুরোধের মাধ্যমে করবে। এই অনুরোধটা কিরকম করে করবে? যেমন ধরুন ডাক্তারের কাছে, আমি একটা জায়গায় বলছি, ডাক্তারের কাছে কিভাবে অনুরোধ করতে পারে, ডাক্তারের কাছে কিরকম ভাবে, ডাক্তারের কাছে আমরা কি করি, ডাক্তারের কাছে অনেক সময় প্রার্থনা করি, ডাক্তারবাবু একে অপারেশন থেকে বাঁচান। এখানে তো সেই তার কাছে তো আমরা চাইছি তো, এবং খুব আন্তরিকভাবে চাইছি।
এটাকে প্রেয়িং বলে। হোয়াই প্রেয়িং? না, এখানে সে অপারেশনের থেকে বাঁচাচ্ছে, তার জন্য সে কি টাকা দেবে না তা তো না। ওই যত টাকা লাগে লাগুক, অপারেশন হাত থেকে বাঁচে। এখানে সে বিনিময়ে দেবে কিছু, আর এইখানে সে দেবে না। এই দেবে না, অথচ অনুরোধ করবে, এই যে আদায়টা করবে, এই জায়গাটার জন্যই হচ্ছে বেগিং। আর ওই যে চাইবার কায়দাটা ভীষণ নম্রভাবে আবেদন করবে। যেমন ধরুন, একটি একটি ছেলে, সে পরীক্ষা দেবে, তা পরীক্ষা দেবে, স্কুলে মাস্টাররা তাকে সাজেশন দিয়েছে, ধরুন এর জন্য সাজেশন দিয়েছে অঙ্ক, অত 5টা অঙ্ক তাকে দিয়ে সাজেশন দিয়েছে। সেই অঙ্কটা কিন্তু সে করতে পারছে না, বা তার পরিচিত যারা আছে তাকে করতে পারেনি, বা তার মাস্টারকে যে দিয়েছিল তিনি করতে পারেননি। তখন সে কি করলো, ওদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে ধরুন, সে হচ্ছে অঙ্কের মাস্টার, তার কাছে গেল। তার কাছে এমনি যায় না কিন্তু, স্যারকে গিয়ে বলো, স্যার আমি অমুক, আমি এই জায়গায় থাকি, তো কি দরকার বলো, বা আমাকে একটু অঙ্ক, না আমার তো এখন সময় নেই। না স্যার, একটু বুঝুন স্যার, আমার সামনে পরীক্ষা স্যার, একটু দয়া করে আমাকে স্যার একটু এটা করে দিন। এই হ্যাঁ, আমি পারছি না, আমার মাস্টারমশাই পারছি না স্যার, আপনি না করে দিলে কি করবে, আপনি কলেজে আপনি পারবেন সেই আশা করি আপনার কাছে এসেছি। তাকে খুব পোলাইটলি তাকে ইয়ে করলো, বা গিয়ে একটা প্রণামও করে নিল। এত নম্রভাবে কাতরভাবে তার কাছে আবেদন করবে, এই যে নম্রভাবে কাতরভাবে, দিস ইজ এন্ট্রি। তার মানে কি, এই যে রিকোয়েস্টটা, আবার রিকোয়েস্টটা কেমন, আর্জেন্ট রিকোয়েস্ট। এখন রিকোয়েস্ট করলাম, ঠিক আছে আপনি সময় মতন করে রেখে দেবেন, ব্যাপারটা এরকম নয়। তখনই দিলে ভালো হয়, কি বড় জোর পরের বেলা, হ্যাঁ আমার তো সামনে পরীক্ষা, আপনি না দিলে আমি কি করে করবো, আরো তো অনেক সাবজেক্ট আছে। স্যার তো বলে, দেখি কবে সময় পেলে আমি করে রাখবো। না স্যার, একটু প্লিজ দয়া করে দেন, আমার তো বুঝতে পারছেন অমুক দিন পরীক্ষা, অন্যান্য সাবজেক্ট পড়তে হবে, আপনি যদি এই বেলা না পারেন তাহলে ও বেলা। তার মানে কেউ নিজের শর্তে তাকে রাজি করাবে। এই যে জায়গাটা যেটা, এই যে তার এই যে অনুনয় বিনয় করে এই যে এটা করলো, এই যে তার কাছে সে রিকোয়েস্ট করলো, এবং সে রিকোয়েস্টটা কি ধরনের, ফ্রিতে, তাকে সে কিছু পয়সা দেবে এরকম ব্যাপারটা নয়, যে মাস্টার করে দেবে তাকে একটা গিফট দেবে, ইয়ে দেবে, এরকম ব্যাপারটা নয় কিন্তু। হ্যাঁ, আবার একটা ধান্দাবাজিও বলা যাবে না, ধান্দাবাজিও বলা যাবে না। হ্যাঁ, তো ধান্দাবাজি হলে তো ধান্দাবাজিটা কি করে বোঝা যাবে, ধান্দাবাজ কি স্যারের কাছে কি কথা বলবেন, সে গিয়ে ঠিক কথার ল্যাঙ্গুয়েজ গুলো দেখুন, স্যার আমাদের স্কুলে এরকম দিয়েছে, আমার মাস্টারমশাই পারেননি, তো তারপরে আমি অমুকের কাছে শুনলাম আপনি অমুক ইয়ে, এই এলাকায় আপনার চেয়ে তো জ্ঞানী লোক কেউ নেই অঙ্কে, হ্যাঁ, এবং আপনি, আমি সেই সেই বিশ্বাসে আপনার কাছে এসেছি, হ্যাঁ আপনার কাছে আমি নিশ্চয়ই সমাধান পাবো। মানে এই এই যে তাকে একটু মানে অয়েলিং করা, এই যে অয়েলিং করা, ইয়ে করা, এই দেখো আর্নেস রিকোয়েস্টের মধ্যে কিন্তু অনুনয় বিনয় থাকে এবং নম্রতা থাকে, আর অয়েলিং এর মধ্যে ওই ব্যাপারটা থাকে না। অয়েলিং এর মধ্যে কিন্তু এই যে ছোট্ট সূক্ষ্ম পার্থক্যগুলো, এইগুলো কিন্তু পেশেন্টকে বলতে দিলে, বা পেশেন্ট কিভাবে আদায় করে সেটা তার বলতে বললে আপনি পেয়ে যাবেন এগুলো। আমি আপনাদেরকে কি শেখাবো, পেশেন্ট আপনাকে শেখাবে যদি পেশেন্টকে সময় দেয়। একটা কথা মনে, আমরা মুখে বলি উই ট্রিট দ্য পেশেন্ট নট দি ডিজিজ, আর বাস্তবে আমরা কি দেখতে পাই, উই ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। আবার আরো মজার ব্যাপার আছে, হ্যাঁ হ্যাঁ, এই রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিতে সারবে কি, এই রোগের চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা, অমুক রোগের হোমিওপ্যাথি চিকিৎসা। আরে ঘোড়ার ডিম, ওই রোগের নাম ধরে তুমি কি চিকিৎসা করবে, ওইভাবে তো চিকিৎসা হোমিওপ্যাথিতে হবে না, সম্ভব নয়। এবার যদি একাধিক রোগ থাকে তাহলে একাধিক চিকিৎসা করতে হবে নাকি। এইসব এই গল্পগুলো আসছে কোথা থেকে, যে মেটেরিয়ালিস্টিক ভিউ। আমরা আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস অফ মেডিসিন আমাদের দরকার, প্যাথোলজি দরকার আছে, কিন্তু কতটুকু দরকার, কতটুকু আমাদের পক্ষে সহনীয়, হ্যাঁ সেটা এলডিএল না এইচডিএল সেটা তো আমাকে বুঝতে হবে। সব এলডিএল হয়ে যাচ্ছে, একদম ক্ষতি এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না, অনেকেই বেরিয়ে আসতে পারছি না। খুব দুর্ভাগ্যের বিষয় যেটা হচ্ছে কি, যে যারা এইসব সাবজেক্টের উপর বিশাল দখল পণ্ডিত আমাদের হোমিও সমাজে অনেকেই আছেন, তাদের পাণ্ডিত্য নিয়ে কোনো সন্দেহ করার নেই, এবং তারা
মানে যে কোনো অ্যালোপ্যাথি চিকিৎসকের সঙ্গে পাল্লা দিয়ে আলোচনা করবার যোগ্যতা রাখে, তারা সত্যি শ্রদ্ধার যোগ্য। কিন্তু হোমিওপ্যাথি হিসেবে কি করে, যদি উঁকি মারেন আড়ালে তাহলেই বুঝতে পারে কি গন্ডগোলটা কোথায়। হোমিওপ্যাথি বোঝাটা এত সোজা না, হোমিওপ্যাথি বোঝাটা এত সোজা না, হোমিওপ্যাথি অনেক কঠিন জিনিস, কঠিন জিনিস বলেই তো এত গন্ডগোল। তা এরা বড়ই কঠিন জিনিস। আজকে হোমিওপ্যাথির যেটুকু বদনাম তার জন্য তো দায়ী আমরা। আমরা তো পরিশ্রম না করে বেশি পয়সা কামাতেছি। যুগটা অবশ্য সাইকোসিসের যুগ, চাপও থাকে, সেইখানে নীতিকে শক্তিশালী রেখে নিজের পায়ে দাঁড়িয়ে সৎভাবে রোজগার করা বড়ই কঠিন কাজ, কিন্তু করতে পারলে খুব মজা, এর তৃপ্তি আলাদা। তাহলে দেখুন, তাহলে আমরা এরকম দেখতে পাই, এই অঙ্কের কথাটা বললাম, সামনে আমার পরীক্ষা, আমার না ছবি আঁকতে দিয়েছে স্কুলে, আজকাল দেয় না, ওই বাড়ির হোমওয়ার্ক হিসেবে দেয়, বা অনেক সময় প্রজেক্ট হিসেবে দেয়। হ্যাঁ, এই যে দিচ্ছে, তখনও সে কিন্তু যে ছবি আঁকতে পারে তাকে গিয়ে ওই রকম ভাবে ইয়ে করে তার বিনিময়ে তাকে কিছু দেবে, তা বলতে পারছে। এই কথাটা বলছে না, স্যার এটা আপনি করে দেবেন, আপনি ছবিটা এঁকে দেবেন, আপনাকে আমি আপনাকে কত দিতে হবে। এইটা হচ্ছে সুস্থ চাওয়া, এই চাওয়ার মধ্যে কোনো গন্ডগোল নেই। এবার সে যদি বলে যে পাড়ার ছেলে, এই তোর কাছে কিনে বলে, তোর বাবা আমার পরিচিত, তোর আমার দাদা আমার বন্ধু, পয়সা কথা বলছিস কেন, যা দিয়ে যাবি করে দেবো, সেটা আলাদা কথা। কিন্তু এইভাবে তো আমরা বলি না, আমরা চাইছি কি করে বাগানো যায়। এবার হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তারদের ক্ষেত্রে এটা খুব মজার ব্যাপার। হোমিওপ্যাথি ডাক্তার, আমি এক ঘটনা বলি। কোনোভাবে সে আমার নামটি পেয়েছিল, আসামের এক তিনি হচ্ছে সরকারি হোমিও ডাক্তার, সরকারিভাবে আসামে হোমিও ডাক্তার ছিলেন। তিনি কিন্তু রিটায়ার করেছেন। ভালো পরিচয় করলাম, আপনার সঙ্গে পরিচয় করে ভালো লাগলো। ও বাবা, দ্বিতীয় পরিচয় আমি সুরটা একটু অন্যরকম দেখলাম। দ্বিতীয় পরিচয় সে বলে কিনা, আমি তো আপনার কলিগ হয়ে আপনাকে কিভাবে আপনি সাহায্য করতে পারেন। হ্যাঁ, সাহায্য করতে পারি, আপনি আমাকে আমার চেম্বারে আসবেন, আপনাকে দেখে দেবো। না, আমি চেম্বারে যেতে পারবো না, অনলাইনে আমি দেখতে পারবো। অনলাইনে আমি দেখি না, কাইন্ডলি যদি দেখে দেন খুব ভালো। একদিন গেল, 3 দিন 4 দিন এরকম চললো। তারপরে সে বলছে, দেখুন আমি তো কলিগ, আমাকে তো আপনার সাহায্য করা কর্তব্য। আর এই আবার কি ধরনের কথাবার্তা, আপনি আমার কতদিনের কলিগ। এবার তাকে পাল্টা আমি দিয়েছি, দিতে সে গুটিয়ে গেছে। আর এই হোমিও সমাজে দেখবেন, স্যার 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 একটু আমাকে দেখে দিতে হবে। এবার টাকাটা দেওয়ার বেলায় আর নাই। আরে বাবা, যে মানুষটা খেটে খুঁটে তোমাকে সিলেকশন একটা করে দেবে, তার তুমি মূল্য দেবে না? আমরা আমাদের স্যারেদের মূল্য দিয়েছি তো, আমরা স্যারেদের মূল্য দিয়েছি। আমরা আমরা ওই ফকটে ইয়ে করে, আমার ভালো মনে আছে তখন অবস্থা আমার খুবই খারাপ। আমি স্যারকে যখন দেখেছিলাম, প্রথম ভিজিটটা নিলেন, দ্বিতীয় ভিজিটটা নেওয়ার সময় স্যার বলছেন, তুই কি এই ভিজিটে চালাতে পারবি, তোর অসুবিধা না, তাহলে আমি কিছু কম করে দেবো। আমরা, স্যার আমি হোমিওপ্যাথ, আপনার কাছে আমি হাত পাততে পারবো না। স্যার মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন। ইয়েস, হোমিওপ্যাথ প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে, পয়সা না থাকতে পারে, নেই তো নেই, অসুবিধা কি আছে। কিন্তু আমরা এইটা করব কেন, তাকে স্যার করে, তাকে বেশ ভালো করে তৈলমর্দন করে বা ইয়ে করে ফ্রিতে তাকে করিয়ে নেবো, এটা এক মজা। তারপরে আবার কি, সমস্ত অভিজ্ঞতাগুলো বলছি। এবার তারপরে কি হচ্ছে না, পরবর্তীকালে যদি আমি ওষুধ লাগবে না বলি, আর পয়সা নেই, আমি তো ওষুধ নাই, তাহলে এরা মানুষ কবে হবে? ওষুধ না দেওয়াটা যে বড় কঠিন, বড় শিক্ষা, এরা মানুষ হবে না তো। এই লোকগুলো আপনার কাছে পরিচিত হলে পরে এই লোকগুলো ঘুরঘুর করবে, তার সুযোগ সুবিধাটা নেওয়ার জন্য চেষ্টা করবে, এবং এইভাবে বেগিং এন্ড ট্রেডিং করবে। বি কেয়ারফুল। হ্যানিম্যান কিন্তু টাকা পয়সার ব্যাপারে খুব সতর্ক ছিল। তার মানে এই নয় যে গরিব মানুষকে তিনি দেখতেন না, অবশ্যই দেখতেন। সত্যিকারের গরিব মানুষদের দেখা অবশ্যই কর্তব্য আমাদের। তাদের তো দেখার কেউ নেই, অবশ্যই দেখবো, কিন্তু সত্যিকারে গরিব না হয় তাহলে আমি কি করবো? আর যদি সে দিতে পারে তাহলে অবশ্যই দেবে, দিতে পারলে সে অবশ্যই দেবে। এবার সে যদি বলে যায়, স্যার আমি এতটা টানতে পারবো না, আমি কতটা পারবেন?
ডাক্তারকে সেটা দিন। ফ্রিতে দেখার থেকে কিছু নিয়ে দেখা ভালো। এটা শুধু ডাক্তারের পক্ষে হেলদি নয়, পেশেন্টের পক্ষেও হেলদি। পেশেন্টও হীনমন্যতায় ভুগবেন না, আর পেশেন্ট তো মানুষ, আমি দয়া করার কি? তার আর্থিক অবস্থার জন্য সে হাত পেতেছে, আমি তো দয়া করার কেউ নেই। তাহলে এই বোথ সাইড গুলো খেয়াল রাখতে হবে, আত্মমর্যাদার সঙ্গে আমাদের বাঁচতে হবে। এবং এই বেগিং এন্ড ট্রিটিং আপনারা পাবেন, সতর্ক থাকতে হবে। তো এখানে যেহেতু বেশি কিছু নেই, সিমটম নেই, সেই জন্য আর ডিটেলস আমি যাচ্ছি না। এইটুকু আপনাদের কেমন লাগলো, বা এটার উপরে কারো যদি কোনো যোগ করার বা প্রশ্ন করার থাকে এটা অবশ্যই করবেন, আমি চেষ্টা করছি। এই টপিকের এই জায়গাটা আমি শেষ করব। দেখুন কেউ কোনো যোগ করবে কিনা, বা বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা, সবগুলোই মিলিয়ে বলছি আমি। স্যার যে স্যার যে রুব্রিকে বলেছেন স্যার, তার নিচে একটা সাব রুব্রিক আছে, ইন স্লিপ, এটার ব্যাখ্যাটা স্যার একটু যদি করে দিতেন। ওরে বাবা, ঘুমিয়ে ঘুমিয়ে ওরকম সে বলবে, ঘুমিয়ে ঘুমিয়ে যেরকম দেখছে সেরকম বলবে, ঘুমিয়ে ঘুমিয়ে। আমি এই সিমটম পাইনি রে ভাই, বেগিং আমি পেয়েছি, বেগিং আমি অনেক পেয়েছি, কিন্তু বেগিং এর মধ্যে সিমটম ইয়ে কোথায়, ওষুধ কোথায়? শুধু আর্সেনিক আছে, স্ট্যামোনিয়াম আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার আর্সেনিক স্ট্যামোনিয়াম তো অন্যান্য সিমটম সাপোর্ট লাগবে তো, সাপোর্ট না লাগলে আমি দেবো কি করে? আমার কথাটা বোঝা গেছে? আপনি যে সিমটমটা বলেন ওটা আমি জীবনে পাইনি রে ভাই। আরে বাবা, এগুলো কেন্টের লেখা, কেন্ট আর কোথায়, আমি কার সঙ্গে কাজ করবো, কোথা থেকে সব মনীষী ভাই, এরা হচ্ছে মনীষী, এরা দেখতে পায় না, আমরা দেখতে পাই না। আমার তো সেইটাই বক্তব্য, এনহান্স ইওর অবজারভেশন পাওয়ার, আপনাদের পর্যবেক্ষণ শক্তিটাকে বাড়াতে হবে। কারো উপরে নির্ভর করে নয়, অমুকে এই বলেছে তমুকে এই বলেছে, এই কথাটা নয়, কেউ আপনার পেশেন্ট দেখে দেবে না, আপনার পেশেন্টটা আপনাকেই দেখতে হবে। আপনার যদি অবজারভেশন পাওয়ার, পর্যবেক্ষণ পাওয়ার যদি ডেভেলপ না করে, তা আমি রুগীটাকে ট্যাকেলই করতে পারবেন না, রেকর্ডিংই করতে পারবেন না, রেকর্ডিংই করতে পারবেন না। এবং বারবার একটা কথা বলি, আবার মনে করে দিচ্ছি, বা এটা আমি বলি হ্যানিম্যানের শিক্ষা থেকে বলি, হ্যানিম্যান তো অর্গাননে বহু জায়গায় সিঙ্গেল মেডিসিন বলেই গেছে, আর আমরা সিঙ্গেল করি কজন? ব্যাপারটা এরকমই। সিঙ্গেল মেডিসিনের মজাটা কোথায়? একটা পেশেন্টকে কোনো রকম তার ক্ষতি না করে পেশেন্টকে সার্বিক উন্নতি, তার শারীরিক মানসিক উন্নতি, শুধু তাই নয়, তার পরবর্তী জেনারেশন পর্যন্ত তার উন্নতির প্রভাব পড়বে, যেটা আর কোনো চিকিৎসাতে সম্ভব নয়, একমাত্র হোমিওপ্যাথিতে সম্ভব। অথচ আমরা কিন্তু এইরকম একটা বিজ্ঞানকে অবহেলা করে চলেছি, পড়াশোনা করি না। হ্যাঁ, পড়াশোনা না করে আমরা এইসব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছি। তার ফলে বোঝাই যাচ্ছে যে আমাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে। এবং এই যে আলোচনাটা করলাম, এইখান থেকে আপনারা বলুন যে এইটা বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা, বা এখানে কারো যোগ করার কিছু আছে কিনা। বা আপনারা এটা সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, এটা করে তারপর আমি রুব্রিক হান্টিং এ চলে যাব। সাগর কি ঢুকেছে? মমিনুল ভাই একটু দেখুন, কেউ যদি না বলে তাহলে পরবর্তীতে চলে যাবো, সবাই বুঝেছে তাহলে ধরে নেবো। স্যার যেটা বলছে সবাই জিজ্ঞাসা করা থাকলে কথা বলুন, বুঝতে পারছেন কিনা? স্যার বুঝতে পেরেছি। পাবেন এগুলো,
ঠিক আছে, এবার আমরা রুব্রিক হান্টিং এ চলে যাচ্ছি। এই রুব্রিক হান্টিংটা এগুলো আমাদের ডক্টর কেশি দাস আমাদের সামনে বসে শিখিয়েছেন। আমরা বছর পর বছর সামনে বসে শিখেছি। হ্যাঁ, কেস রেকর্ডিং হয়েছে, তার ইভালুয়েশন হয়েছে, ইভালুয়েশনের পর ওষুধ দেওয়া হয়েছে, পরবর্তীকালে ফলো আপও আমরা দেখেছি। এইভাবে আমরা শিখেছি। তা এবং স্যারের যেহেতু স্যার পুরনো মানুষ, তো আমরা যে ভাষাটা বাংলায় বলি তার বাংলাটা একটু পুরনো হওয়ার জন্য একটু একটু অন্য ধরনের। আবার আমরা যে বাংলা ভাষাটা বলি, এখনকার জেনারেশনের ছেলে যে বাংলাটা বলে, এই বাংলাটা অনেক সহজ। আমরা ওদের থেকে একটু বাংলাটা কঠিন বলি। এটা হবে, ভাষার নিয়ম এটা। স্যারের ভাষার মধ্যে কিছু কিছু এরকম একটু কঠিন আছে, আমাদের কঠিন কখনো মনে হয়নি, কিন্তু আপনাদের লাগতে পারে, কারণ স্যারের কাছে শিখেছি তো বহু বছর আগে শিখেছি। তারপরে তো প্রায় 40 বছর, 40 বছর না, প্রায় 30 বছর পেরিয়ে গেছে, তো 30 বছরের বেশি হয়ে গেছে। তাহলে এখন তো বাংলা ভাষা অনেক সহজ হয়ে গেছে। হ্যাঁ, তা আজকে আমরা সেই আলোচনাটাই করব। এখানে এই আলোচনার মূল উদ্দেশ্য যে একটা ভাষার অন্তর্নিহিত অর্থকে বুঝে নিয়ে রুব্রিকটাকে চয়েস করা। ভাষার অন্তর্নিহিত অর্থ, সব সময় রোগীর অন্তর্নিহিত অর্থটাকে বুঝতে হবে। অন্তর্নিহিত অর্থটাকে না বুঝলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, এইটা আমাদের মাথায় রাখতে হবে। অন্তর্নিহিত অর্থটা তার মানে কি, দেখুন অর্গানন বলা হচ্ছে ইন্টারনাল এসেন্স অফ দ্য ডিজিজ। ইন্টারনাল এসেন্স অফ দ্য ডিজিজ, এই কথাটাই তো হ্যানিম্যান বলেছে। তাহলে আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন যেটা হচ্ছে তার ইন্টারনাল এসেন্স অফ দ্য ডিজিজ, ওইটাকে ধরতে হবে। হ্যানিম্যান তো পরিষ্কার বলেছেন অর্গাননকে, মানে আমাদের দেশে পণ্ডিতেরা অর্গাননকে একদম মানে জমের মতো ভয় পায়। অর্গাননটাকে ছড়িয়ে দিলে পরে ওদের পণ্ডিতি করা, গবেষণা করার অনেক সুবিধে পায়, আর ওটাকে ধরলেই বিপদ হয়ে যায়। আরে বাবা, আপনারা অর্গাননটা ভালো করে পড়ুন এবং অর্গাননের নিরিখে ইয়ে করুন, যাচাই করুন, কে কত বড় পণ্ডিত সব ধরে ফেলবে। হুম, এবার আসা যাক, আমরা মূল আলোচনার জায়গায় চলে আসি। স্যার আমাদের এইভাবে শিখিয়েছেন, একটু একটু করে এগোবো। মন দিয়ে কথাগুলো শুনুন, এখানে প্রত্যেকটি কথা কিন্তু খুব মূল্যবান কথা। আমি কিছু কিছু ক্ষেত্রে ভাষাকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করেছি। স্যারের ভাষা তো হাজারো কমাতানি শিক্ষক গুরু, চট করে আমি এটা করতে চাই না, কেমন যেন একটা ভেতরে কষ্ট লাগে আমার। স্যারের ভাষা আমি চেঞ্জ করব। যাই হোক, শুরু করছি। সাফল্য পেতে অধৈর্য হলে চলবে না। সাফল্য পেতে অধৈর্য হলে চলবে না। তার বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে, কি মাস্টার তার ছাত্রকে উপদেশ দিচ্ছে। কি উপদেশ দিচ্ছে? না, সাফল্য পেতে হলে অধৈর্য হলে চলবে না। সহজ বাংলা করলে কি হবে? অধৈর্য হলে সফলতা আসবে না। এই তো মানেটা। এইটা যদি হয় তাহলে এবার এটা রুব্রিক কি হবে? এনিওয়ান? আজকে ফিজিক্স এসছে নাকি? ফিজিক্স তো বেশ বলে ভালো। কি এসছে দেখতেও পাচ্ছি। স্যার আপনার ওখান থেকে কি সাউন্ডের সমস্যা হচ্ছে? একটু শব্দ হচ্ছে মনে হয়, একটু বের হয়ে আবার ক্লাসে ঢোকেন তো স্যার। শব্দ হচ্ছে স্যার।
জি স্যার, এবার শব্দ হচ্ছে না। পাখা চলছে তো, উপরে পাখা চলছে। ওই একটা সাউন্ড ডিস্টার্ব করতেছে, কেমন যেন ঝ্যাঁঝ্যাঁট করতেছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আচ্ছা স্যার, কন্টিনিউ করেন। এবার শোনা যাচ্ছে তো? সবাই একটু মিউট করে রাখেন, তাহলে বোঝা যাবে কোথা থেকে সমস্যাটা হচ্ছে। মাঝে মধ্যে একটু সমস্যা করছে স্যার, এটা হলো বিষয়। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার। কে বলছে এটা? হ্যাঁ হ্যাঁ, ওবায়দুর রহমান। ইয়েস, ইউ আর কারেক্ট। পাতাটা বলে দেন। ইউ আর কারেক্ট। ওকে স্যার। আপনি বলে দিন, আপনি পেরেছেন, আমি বলো দেখি। আপনি মুখটা খুলুন, আমি দেখে নিয়েছি। হ্যাঁ স্যার, 53 পেজ, মাইন্ড ইমপেশেন্স। দেখবেন ইকো হচ্ছে কি না? আচ্ছা, অনেক সময় মা এসে বলছে এই ছেলে এমনি বুদ্ধি শুদ্ধি ভালো। স্যার আপনাদের অন্য আর একটা ডিভাইস চলতেছে এই একই রকমের মোবাইল টাইপের কিছু একটা, ওইটার জন্য এটা মানে সাউন্ড দিয়ে করতেছে। আচ্ছা দাঁড়ান, আমি তাহলে ইয়েটা খুলি। এবার শোনা যাচ্ছে কি? স্যার শুনতে সমস্যা হচ্ছে না, কিন্তু ওই যে আরেকটা ওইটা ফ্রিকোয়েন্সি টানতেছে, তো যার কারণে ওই গ্যার 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 করতেছে। আপনি কথা বললেই ওই গ্যার গ্যার করে স্যার। তাহলে কি পাখাটা বন্ধ করে দেবো? দেখতে এটা স্যার পাখার প্রবলেম না, আমার মনে হয় যেই ডিভাইস গুলো আপনার ধরেন যে মোবাইলের মতন কোনো ডিভাইস থাকলে, কিংবা ধরেন ওই জায়গায় যদি আপনার টিভি চলে কিংবা কিছু একটা চলে, ওই টাইপের জিনিসগুলো এটা ডিস্টার্ব করে স্যার। কোনো টিভি চলছে না, আমি দোতলায় আছি, আর টিভি চললে নিচে আছে। এখন ঠিক আছে কিন্তু স্যার, এখন ডিস্টার্ব হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সাউন্ডের ব্যাপার তো, ভালো করে না শুনলে খুবই অসুবিধা। হ্যাঁ, এটা থ্যাংক ইউ, এটা আপনি সুন্দর বলেছেন। হ্যাঁ, দেখবেন মা বলে ছেলে আমার খুব দুষ্টু, জানেন তো বুদ্ধি শুদ্ধি আছে, কিন্তু ধৈর্য বলে কিছু নাই, সব সময় চঞ্চল। সব সময় চঞ্চল বললে এবার আপনি চঞ্চলের কথাটা ভাবছেন। হ্যাঁ, সব সময় এই যে চঞ্চল ভাবছেন, এইবার এই ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি তার চঞ্চলতা একটা অন্য জিনিস, চেঞ্জেবল মুড। হ্যাঁ, এটা অন্য জিনিস। কিন্তু সে মায়ের কথাটাকে খেয়াল করুন, তার ক্ষমতা আছে, কিন্তু তার এই স্বভাবের জন্য সে পারছে না। একটু কোয়ারি করলে ধরতে পারবেন, তখন হি ইজ ইমপেশেন্ট, তার ধৈর্য নেই। কোনো কিছুতে আমার ধৈর্য নেই, এরকম ধৈর্য নেই আমার, এই কথা কিন্তু পেশেন্ট বড়রা অনেক সময় ফট করে বলেও বলে, বলে ফেললে লিখে ফেলবেন না। এখন সে কি ভেবে ধৈর্য নেই বলছে সেটা তো বুঝতে হবে তার কথাটা, কারণ এখানে লিখে ফেললেই তো হবে না, ওষুধটা তো ঠিক লাগাতে হবে। ফলে এইটা একটা ইমপেশেন্ট হলো। এবার বলছে সঙ্গ এড়িয়ে চললে হবে না। স্যার এখানে পরিহার লিখেছেন, পরিহার বাংলাটা অনেকেই বুঝতে অসুবিধা হবে। সঙ্গ এড়িয়ে চললে হবে না। সরি সরি, একটু ভুলে গেছি, আমার ভুলে গেছে, আমি ক্ষমা চাইছি। পরিহার মানেটা ঠিক আছে, পরিহার করলে চলবে না, এইটার মানেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি সঙ্গ। পরিহার মানে কি এড়িয়ে চলা বা না করা, এরকম করলে চলবে না। তার মানে এটার ইনার মিনিংটা হচ্ছে যে সঙ্গ করতে হবে, সঙ্গ পছন্দ করছে না, এইটা ধরতে হবে। সঙ্গ পরিহার করে চললে হবে না। পরিহার খুব ভালো বাংলা একটা,
আগেকার ইয়েতে এসব ছিল। পরিহার করে চলে, তো পরিহার মানে কি এড়িয়ে চলা বা না করা, না করলে চলবে না। হ্যাঁ, যেমন নেভার দিয়ে না যদি বলেন তার মানে হচ্ছে ইয়াস হয়ে যাচ্ছে, তেমনি এই ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হচ্ছে যে এখানে তার মানেটা কি দাঁড়াচ্ছে যে তার কোম্পানি পছন্দ নয়, এই অর্থে বলতে চাইছি। সঙ্গ পরিহার করে চললে হবে না, তার মানে কি তোমাকে সঙ্গ পরিহার করে চলে হবে, তার মানেটা কি হচ্ছে সঙ্গ তোমার অপছন্দ। আরো সোজা বাংলা বলি, সঙ্গ তোমার অপছন্দ। সঙ্গ অপছন্দ যদি আমার হয়, এই অনেক ভুল পেশেন্টই বলে হচ্ছে যে ভুল আমি হচ্ছে এই দুটো হ্যাঁ? নেগেটিভে পজিটিভ, মানে এড়িয়ে চললে হবে না মানে সঙ্গে চাইছে, ওটা ভালো করে বলছে। ওটা চাইছে, কিন্তু স্যার তো এখানে ওইভাবে করে নাই, কিন্তু এখানে ওই জন্যই কথাটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল। স্যারের মানেটা ওই অনুযায়ী তো ডিজায়ার কোম্পানি হওয়ার কথা ছিল। হ্যাঁ তাই তো হয়, এড়িয়ে তাই তো চললে হবে হওয়ার না, কথা। দুটো নেগেটিভে পজিটিভ হয় না। হ্যাঁ তাই তো হয়, সেটাই তো হয়, হ্যাঁ। সেটাই তো আমার কনফিউশন হচ্ছে। এখানে কিন্তু স্যার ওটা করেন নাই, তার মানে এখানে লেখার মধ্যে একটা কিছু গন্ডগোল হয়েছে ছাপানোর মধ্যে, বুঝলি তো? হ্যাঁ আমি তো সেইটা বইটা হতে দেখে পারে, বলছি। সেইটা হতে না, হ্যাঁ, কারণ ওটা কপি করলে ঠিক আছে। কারণ পরিহার করা তো ওটা হলে তো হবে না, মানেটা আমার নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে এই জায়গাটা। থ্যাংক ইউ, তুই পার্থ বললি তো? হ্যাঁ হ্যাঁ, তাই আরে আমি ঠিক আছে। ঢুকতে পারছিলাম না, একবারে সেই এত নেটের সমস্যা আর বলিস না, ঢুকতেই হ্যাঁ, পারছিলাম না। আচ্ছা খুব সোজা কথা বলছি, আমরা তো পেশেন্টকে জিজ্ঞেস করে পাই সঙ্গী পছন্দ অপছন্দ জিজ্ঞেস করি তো। অনেক পেশেন্টই বলে না আমার সেরকম, আমি অত পছন্দ করি না, আমার একা থাকতেই পারে, একা থাকতে পছন্দ করি, এরকম বলে তো অনেকেই। তা তখন আমরা কি কি রুব্রিকটা নেই আমরা? আমরা সাধারণত মাইন্ড কোম্পানি অ্যাভারশন টুল, কিন্তু আরেকটা আছে এর সঙ্গে, আরেকটা এই গ্রুপেই একটা রুব্রিক আছে, সেটা কোথায়? ওখানেই আছে, আশেপাশে আছে। আমি সঙ্গ পছন্দ করি না, এটা চোখ বুঝে সবাই বলে দেবে, মাইন্ড কোম্পানি অ্যাভারশন টু, সবাই চোখ বুঝে বলে দেবে। কিন্তু এর সঙ্গে আরেকটা যোগ করা যেতে পারে কি দিয়ে, ওই কাছাকাছি রুব্রিক, একই মানে বোঝাবে। সেটা যোগ করতে পারবেন কেউ? হ্যালো, কেউ যোগ করতে পারবেন? না স্যার করতে পারছি না। আছে আছে, মাইন্ডের আন্ডারে দেখুন, অ্যাভারশনের আন্ডারে চলে যান, ওখানে ফ্রেন্ড টু আছে দেখুন। এগুলো সব কোলাটারাল রুব্রিক থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলোকে এক জায়গায় করতে হবে। যদি নতুন কোনো সিমটম থাকে, নতুন কোনো ওষুধ থাকে, তাহলে ওটা যোগ করে নিতে হবে। দেখুন ওখানে আছে, এটা কত পাতা? 9 পাতায়, 9 নম্বর পাতায় আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি, হ্যাঁ, প্রতি কথায় মতবিরোধের স্বভাব ত্যাগ করতে হবে। এইটা একটা কিন্তু দারুণ পয়েন্ট। প্রতি কথায় মতবিরোধের স্বভাব, অনেকেই বিরোধিতা করার একটা স্বভাব থাকে, এটা স্বভাবই হচ্ছে বিরোধিতা করা, এবং গন্ডগোল লাগবে। তা প্রতি কথায় সে কি করছে না, মতবিরোধ করছে, তার মানে বিরোধিতা করছে, মতবিরোধ করছে, এই স্বভাবটা ত্যাগ করতে। এটা ভালো স্বভাব না। আর একজন একটা কথা বলছে, সেই কথাটাকে আমাকে বুঝতে হবে তো, সে কেন বলছে, কোন পরিপ্রেক্ষিতে বলছে, হ্যাঁ, সেই সব বিচার বিবেচনা করে তারপরে রিয়াক্ট করতে হবে, তা নয়। তার কাজই হচ্ছে তার মানে বিরোধিতা করা, দ্যাট মিনস তার মতের বিরোধী কথাবার্তা বলা, মতের বিরোধী চলা। এখন এটা বাবা ছেলের ক্ষেত্রে ঘটনাটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও, কিন্তু সামাজিকভাবে সব দিক থেকে এই ধরনের ঘটনা ঘটলে তো খুবই অসুবিধার ব্যাপার, তাই নয় কি? এই যে মতবিরোধ করার যে একটা প্রবণতা অনেকের মধ্যে আছে, এইটা কিন্তু আপনারা পাবেন। পেশেন্ট স্বীকার করে, পেশেন্ট ডাইরেক্ট স্বীকার করবেন, এটা পেশেন্ট অ্যাটেন্ডেন্ট যারা তারা বলবে। ওর স্বভাব হচ্ছে কি জানেন তো, ওই লোকের সঙ্গে ঝামেলা করা। কিরকম করা? ও একটা কিছু বললো,
ওটার পছন্দ হলো না, উল্টে আবার অন্য একটা কিছু ও বলে দিল, ঠিক ওর উল্টোটা বলে দিল, কি ওটার বিরোধিতা করলো, ওইটার বিরুদ্ধে বললো। কি দরকার আছে সব জায়গায় ওইসব কথা বলার? ও বলছে বলুক না, চুপচাপ থাকলেই তো ঝামেলা মিটে যায়। আর আমার অত ঝামেলা জড়াবার কি আছে? তার স্ত্রী বলছে। কি অনেক সময় দেখা যাচ্ছে স্বামী তার বলছে স্ত্রী সম্পর্কে, সব কথা ওরকম ধরলে হবে, সব কথা ওরকম ইয়ে করলে হবে? তাহলে এই যে ব্যাপারটা যেটা আছে, এইরকম কিন্তু আমরা পাবো পেশেন্টের মধ্যে, এটা খুবই পাওয়া যায়। তা এটা কি রুব্রিক হবে? এই যে প্রবণতাটা, শুনতে পাওয়া যাচ্ছে? মতবিরোধ করার প্রবণতা যেটা, সেইটাকে বলছি। কারো কাছে কি পরিষ্কার হয়নি এটা? স্যার এটা কি কন্ট্রারি? হ্যাঁ, কন্ট্রারি স্যার? না, কন্ট্রারি মানে তো অন্য কথা, কন্ট্রারি তো অন্য জিনিস, বিপরীত কথা না, বলবো। কন্ট্রাডিক্ট ডিসপোজিশন টু স্যার, কোনটা হবে? ও ডিসপোজিশন টুটাই হবে। কন্ট্রাডিকশন ডিসপোজিশন টু স্যার। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রারি মানে বিপরীত ইয়ে করা, সেটা তো অন্য জিনিস, খুব কাছাকাছি এগুলো। তো হচ্ছে সে তার সবকিছুর ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ ক্রিয়েট করেছে, এরকম না? না, আর ও করে। কন্ট্রাডিকশন সাথে যদি না মিলে তাইলে সে সেটা প্রতিবাদ করে। আর অন্যায় কথার প্রতিবাদ করা অন্য জিনিস, আর তার স্বভাব হচ্ছে ইয়ে মতবিরোধ করা। ডিসপোজিশন টু, কন্ট্রাডিক্ট ডিসপোজিশন টু, এটা তো হচ্ছে গিয়ে তার বিহেভিয়ারের একটা পার্ট। ধরেন যে আপনি একটা কথা বললেন, এই যে আপনি বললেন, আমি আপনার এই কথাটা মানে প্রত্যেকটা কথাতে আমি আর্গুমেন্ট তৈরি করব যে না হ্যাঁ, এরকম না। ইয়েস ইয়েস, এইরকম ব্যাপারটা। অনেক আছে ডাক্তারের সঙ্গে আর্গুমেন্ট তৈরি করে, আমি দেখেছি। পেশেন্ট হ্যাঁ, পেশেন্ট অনেক সময় আমাদের সঙ্গে আর্গুমেন্ট তৈরি করে দেয়, তখন তখন দাপট দেখাতে হয়, তখন ধমকে দিতে হয়। এই জায়গাগুলো সতর্ক থাকতে হবে। খদ্দের পালিয়ে যাবে এই ভয় পেলে চলবে না, পালিয়ে গেলে যাক, পালিয়ে গেছে এমন ঘটনাও আছে, আবার কয়েক বছর পরে ঘুরে এসছে। থ্যাংক ইউ, এটা আপনি তো পারবেন, আমি জুনিয়রদের কাছ থেকে আশা করছিলাম। আচ্ছা, এখানে স্যার এরপরে একটা দিয়েছেন, হতে হবে বিবেকী শান্ত স্বভাবের মানুষ। হতে হবে বিবেকী শান্ত স্বভাবের মানুষ, এই দুটোর মধ্যে দুটো রূপই এখানে আসবে। হতে হবে বিবেকী শান্ত স্বভাবের মানুষ। এনিওয়ান? না না না, বিবেকী শান্ত স্বভাবের মানুষ, শান্ত স্বভাব বলা হচ্ছে কিন্তু, শান্ত স্বভাব আর কোয়াইট মানে শান্ত আছে, শান্ত স্বভাবের মানুষ, দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি চুপচাপ আছেন, কোয়াইট, কিন্তু আমার স্বভাবটা হচ্ছে শান্ত, সামান্য তফাৎ আছে, এটা ব্যক্তির বৈশিষ্ট্য একটা। তো তবু চেষ্টা করছেন, ধন্যবাদের জন্য। হ্যাঁ, কেউ বলুন দেখি, কেউ বলেছে কিনা। না, কোয়াইট স্পেশাল না। কনসেনসুয়াস। হ্যাঁ, কনসেনসিয়াস। কনসেনসিয়াস মানে বিবেকী। এই বিবেকীটা একটু একটু গল্পটা একটু বলে দিই, কিভাবে শিখলাম। এটা আমার জীবনে একটা খুব অসাধারণ ঘটনা আর কি। তা একজন ভদ্রলোক, বেশ সুদর্শন ভদ্রলোক, তার ঘুম হয় না, ঘুমের ডিস্টারবেন্স আছে, পেটের গন্ডগোল আছে ইত্যাদি। সে কন্ট্রাক্টারই করে, রোড কন্ট্রাক্টর।
রোড কন্ট্রাক্টর। তা এই গল্পগুলো শুনতে হবে। পেশেন্টের জার্নিটা যদি আপনারা না বোঝেন, তাহলে পেশেন্ট যখন তার সিমটমগুলো বলবে বা রোগের কথা বলবে যখন, তখন আপনি কিন্তু প্রপার সিমটমটা পিক আপ করতে পারবেন না, তুলতেই পারবেন না আপনি। আমি শুধু ওই বললো টুক করে লিখে নেই, ওই লেখা দিয়ে কিছু হবে না। প্রপার সিমটম তুলতে গেলে খুব বুঝে করতে হয়। তো স্যারের এই গল্পটা বলি, এটা আমার মনে গেঁথে আছে বলেই গল্পটা বলছি। কনসিয়েন্সাস কিভাবে আমরা শিখলাম। বর্তমান যুগে তো বিবেকবোধ সম্পন্ন হওয়া তো বড়ই কঠিন, মানে প্রাণও চলে যেতে পারে এরকম ব্যাপার। তবু কিছু লোক আছে পরোয়া করে না, সেটা অন্য কথা। কিন্তু স্যারের এই গল্পটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ভদ্রলোক ট্রাভেলস নিয়ে এসছে, তার ঘুমের ডিস্টার্বেন্স বহুদিন ধরেই চলছে, ইত্যাদি ইত্যাদি, কিছু তার প্রেশারের কিছু গন্ডগোল আছে, ইত্যাদি ইত্যাদি, এসছেন ভদ্রলোক। তো তাকে যে স্বামী স্ত্রী সম্পর্ক, তখন তার স্ত্রী বলছে, স্যার ওর মতো মানুষ হয় না, ও এত ভালো মানুষ, আমি চিন্তা করতে পারি না। আশেপাশের লোক ওকে এত সম্মান করে, প্রত্যেকের বিপদে ঝাঁপিয়ে পড়ে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি সব। ওর মাথা গন্ডগোল একটা আমার সঙ্গে লেগেছে। ও বলছে আমি কন্ট্রাক্টর লাইন আমি ছেড়ে দিয়ে আমি একটা স্টেশনারি দোকান করে ইয়ে করব। তো তখন স্ত্রী বলছে যে আমাদের এই যে স্বাচ্ছন্দ্য, স্টেশনারি দোকান করে সেই স্বাচ্ছন্দ্য তো আসবে না। স্ত্রীর ভূমিকাটা দেখো, স্বাচ্ছন্দ্য তো আসবে না। তারপর ছেলে এখন মানে তখনকার বাজারে ইংলিশ মিডিয়ামে পড়তো, ভালো ইয়ে করতো, তাদের খরচা আছে, ভালো রাখতে গেলে তো টাকা রোজগার দরকার, ইত্যাদি ইত্যাদি এই বলছে। কিন্তু ও ওইটা নিয়ে ইয়ে করছে। তারপর শেষ পর্যন্ত এরকম ইয়ে না হতে তখন আমাকে বললো, ঠিক আছে আমি না ওটা ইয়ে দিয়ে দেবো, আমার এক বন্ধুকে ভাড়া দিয়ে দেবো, আমি মাসে মাসে কিছু টাকা পাবো, আমি ওই কাজ করব, আমি দোকান করব। এই নিয়ে তাদের মধ্যে অশান্তি, এবং হোল ফ্যামিলি তার এগেনস্টে, শুধু স্ত্রী না, তার বাবা অমুক তমুক, তুই এইটা এই লাইনে কষ্ট করে দাঁড়িয়েছিস, সম্মানের সঙ্গে ইয়ে করে, তুই কেন এটা করবি না। এইবার স্যার তখন ভদ্রলোককে তখন বলছেন ইয়ে করতে করতে, তখন ভদ্রলোক স্যারকে বলছে, স্যার দেখুন এই লাইনে কন্ট্রাক্টরি করতে গেলে বিভিন্ন লোককে ঘুষ দিতে হয়। দেখুন ঘুষ দিয়ে এই চোরগুলোকে আমাকে স্যার করতে হয়। এটা যে কি বিবেকের দংশন, এটা যে কি কষ্ট, এই কষ্টটা থেকেই বাঁচবার জন্য আমি এটা ছাড়তে চাইছি। এরা কিন্তু বোঝে না, এরা শুধু টাকার কথাটা ভাবছে, স্বাচ্ছন্দ্যের কথা ভাবছে। তখন স্ত্রী বলছে, তুমি তো আমাকে কথাটা খুলে বলো নাই। বলে কি খুলে বলো, আমি আমার ইচ্ছেটা আমার হয়েছে, নিশ্চয়ই ভালো কিছু বুঝেছি, আমি তো তোমাদের দায়িত্ব পালন করবো না, এই কথাটা বলছি না। তখন সে বলছি যে আমার কাছে এখন তখনকার বাজারেই 50-60 লাখ টাকা তার আছে, যে আমার কাছে বিভিন্ন ইয়েতে এই আমাদের আলাদা আলাদা অ্যাকাউন্ট করে সব এইসব রাখা আছে, টাকা পয়সার তো অভাব নেই স্যার। আরে বাবা, ডাল ভাত তো জুটে যাবে। এদের এইটাই বোঝাতে পারছে না, এরা স্বাচ্ছন্দ্যটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, ভবিষ্যৎটাকে গুরুত্ব দিচ্ছে, তো আমি যে যন্ত্রণা ভুগছি সেটা গুরুত্ব দিচ্ছে না। তখন স্যার খুব প্রথমে নরম গরম করে তার স্ত্রীকে বেশ ভালোই বোঝালো, বুঝিয়ে টুঝিয়ে সে চলে গেল। তখন চলে গেলে আমাদের স্যার তখন লিখলেন রুব্রিকটা, বলে তোরা কেউ লিখবি না, এটা আমি তোদের জানতে চাইছি কি বলবি, আমরা কে বলতে পারি সবে ঢুকেছি। তখন স্যার বলি, ইট ইজ কনসিয়েন্সাস, ইট ইজ কনসিয়েন্সাস। এই যে কনসিয়েন্সাস হচ্ছে একটা খুব বর্তমান যুগে একটা সম্পদ। কনসিয়েন্সাস, ছোট উদাহরণ দিই, এক গরিব পেশেন্ট, সে কিন্তু স্যারের কাছে বিনা পয়সায় ওষুধ খাবে না। পার্থ তো খেয়াল আছে কিনা জানি না, স্যার 50 পয়সা দিতেন, পকেটে ঢুকিয়ে রাখতেন। এক বুড়ি মতন ছিল, তাকে স্যারকে সে কেষ্ট বলে ডাকতেন, নাম ধরে ডাকতেন, তো মনে আছে কিনা জানি না। সে বিনা পয়সায় খাবে না। সে যখন স্যারের 2 টাকা ভিজিট ছিল আর 8 আনা ছিল, এই 2 টাকা ভিজিট দিয়ে তুই ঢুকেছেন, 8 আনা উনি দেবেন, স্যার ওইখানে রেখে দিতেন। আমরা কৌতূহল হতে তো পরে জানতে পারলাম। এই যে মানুষটা যেটা
সি ইজ অলসো কনসিয়েন্সিয়াস। ওনার বাড়িতে কাজ করতে, উনি ওকে ফ্রিতে দিতে চেয়েছিলেন, উনি ফ্রিতে নেননি। কেন বাবা, আমি কাজ করি, তুমি টাকা দাও, তুমি আমাকে ডাক্তারি করবে, আমি কেন তোমাকে দেবো না? আমি দিতে পারবো। কনসিয়েন্সিয়াস। আর এটাও দেখা যায় যে অনেক গরিব আছে, তার টিকিট না কেটে উঠবে না, টিকিট না কাটতে পারে, গাড়ি ফেল করবে, তবু ভালো, তবু সে কিন্তু টিকিট না কেটে উঠবে না। এই যে মানুষের এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো কিন্তু আপনারা, হ্যাঁ টিকিট না কেটে উঠবে না, সে টিকিট ধরলে ফাইন করবে, এই বয়সে টিকিট কেটে ওঠে, এটা হলে কিন্তু কোনো সিমটম হবে না। কিন্তু তার নিজের বিবেকে সায়েসে টিকিটটা কেটে ওঠে, এইটা কিন্তু থাকতে হবে। এই ছোট্ট জায়গাগুলো আপনাদের বলে দিচ্ছি কিভাবে ধরবেন। এবং এইটা যদি পান, এই কনসিয়েন্সিয়াস হচ্ছে খুব সুপার গ্রেড রুব্রিক পাবেন। বর্তমান যুগে এগুলো তো বিরল হয়ে গেছে, বর্তমান যুগে তো এগুলো বিরল। খুব ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে দেখুন এগুলো বেরিয়ে যাবে। আবার কনসিয়েন্সিয়াস যেমন পাবেন, অ্যাভারিসও পেয়ে যাবেন। পকেটে টাকা আছে, সে টিকিট কাটবে না, এরকম লোকও তো আছে। এরকম কৌশলে বার করতে হয়। তা সেটা আমি অ্যাভারিস আলোচনা করার সময় আমি ডিটেলস বলেছিলাম, ভিডিওতে আছে, শুনতে পাবেন। তো ফলে আমাদেরকে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো রুগীকে জিজ্ঞেস করে আমাদের চট করে কথাগুলো বার করে দেয়। কনসিয়েন্সিয়াস যদি বার করতে পারেন, ইট ইজ এ ভেরি হাই র্যাঙ্কের রুগী, মানে বিশেষত বর্তমানের যুগের পরিপ্রেক্ষিতে। তো আজকে অনেক হয়ে গেল, রাত হয়ে গেছে। এটা নিয়ে কারো কোনো বোঝার থাকলে পরে, না আরেকটা একটু বাকি আছে। শান্ত স্বভাবে বলেছে, মাইন্ড মাইল্ডনেস, শান্ত স্বভাব। ব্যাস হয়ে গেল, আজকে এইটুকুই, আর এগোবো। এবার এইটা নিয়ে কারো কিছু বলার থাকলে বলতে পারে। কনসিয়েন্সিয়াসটা পাবেন ভাই, এখনো মরে যায়নি মানুষ। বহু মানুষ আছে ভীষণ কনসিয়েন্সিয়াস। আমার জীবনে এমন ঘটনা ঘটেছে, মানে কি বলবো, সে খুব সত্যি খুব গরিব, এবং সে আমার তখন ভিজিট যা ছিল তার 1/4 সে দিয়েছে। 1/4 দিয়েছে। ওষুধ কি সে সেরে যায়, তার অপারেশন আর করতে হয় না, অপারেশন করতে হয় না। 6-7 মাস বাদে সে এসে আমাকে একটু মিষ্টি মুখ করেছে, এবং ওই টাকা আমি কার কাছে কিনে সব তার হিসেব আছে, সে পুরো টাকাটা আমাকে দিয়েছে। আপনি দিলেন কেন? আমি তো নিতে পারবো না। বলে না বাবা, তোমাকে না দিলে হবে না। হ্যাঁ, আমার তো সত্যি অভাব ছিল, এখনো অভাব আছে। হ্যাঁ, কি তুমি আমাকে শাড়ি দিয়েছো বাবা, আমি কম দিয়েছি বলে তুমি শাড়ি দাওনি তো? আমি তোমার টাকা মারবো কেন? আমি পারিনি বলে বলেছিলাম, কিন্তু আমার এখন খুব ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে তোমাকে টাকাটা না দেওয়ার জন্য। এত পরিশ্রম করে তুমি আমাকে সারিয়েছো, আমি তো অনেক ডাক্তারের কাছে খুঁজেছি, হসপিটালে গিয়ে করেছি, কোনোভাবে সারেনি। তা সে পুরো টাকা ফেরত দিয়ে গেছে, দিয়ে গেছে। আমি বললাম কত হিসেব? বলে তো তোমাকে বুঝতে হবে না, বা আমার থেকে অনেক সিনিয়র, আমি তোমাকে হিসেব রেখেছি, তুমি অন্যদের কাছে যা নিতে আমাকে তো এই নিতে। হ্যাঁ, ওইরকম ভাবে আমি হিসেবটা রেখে দিয়েছি, যদি আমি সেরে যাই তোমাকে আমি দেবো। আমি সেরেও গেছি, আমি একটু দেরি হলো, কিছু মনে করো না, সেই জন্য তোকে মিষ্টি মুখ। এরাও তো মানুষ, দেখো কত গরিব। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে কি এখান থেকেও সিমটম আমাদের বেরিয়ে আসছে। এই যে যখনই আপনি একটা ডিজিজের ঘটনা, এই ডিজিজটা ভুগছেন কোন সময়, না এই সময় ভুগছি, এই সময় থেকে ভুগছি। তার আগে কি কি ঘটেছে, এই যে তার ইয়েগুলো, জার্নিগুলো যদি আপনারা পড়েন, জার্নিগুলো পড়লেই দেখবেন প্রত্যেকটা পেশেন্টের জার্নি আছে, এবং সেখানে ফিলোসফি আছে। এবার জার্নি ধর 2-3টে জার্নি যদি থাকে, স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যাটাক করতে হবে। এগুলো খুব মজার জায়গা, কিন্তু এগুলো এরকম মৌখিকভাবে বলা যায় না, সামনে দেখিয়ে দিলে পরে সুবিধা হবে। তবে আপনারা যদি রেকর্ডিংটা খুব ভালো করে করেন, তাহলে কিন্তু আপনার পক্ষে সম্ভব। আপনারা নিজেই বুঝতে পারেন কোনটা লাগবে, এটা আমাকে বলতে হবে। তা আজকে মোটামুটি এইটুকু বলি শেষ করলাম। এটার উপরে কারো কোনো যোগ করা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমি অবশ্যই তার প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ। স্যার এখানে ওই অ্যাংজাইটি কনসার্নস অফ যে একটা রোগী আছে, এই দুটোর ভেতরে কি তফাৎ কিছু হচ্ছে? অ্যাংজাইটি কনসিয়েন্সাস অফ, কনসিয়েন্সাস অফ, তার বিবেকের মধ্যে তার একটা অ্যাংজাইটি আছে, যদি এরকম আমি এরকম না করতে পারি, কাজটা তো এরকম হওয়া উচিত ছিল কিন্তু এরকম হচ্ছে না, এই যে তার কনসিয়েন্স আছে তার বিবেকের মধ্যে, এইটা হচ্ছে কনসিয়েন্স, এইটা অ্যাংজাইটি।
আমি এই কাজটা যদি না করতে পারি, যে কাজটা আমি তাকে কথা দিয়েছি বা দুটো যে কিসের কাজটা আমার একই করা হচ্ছে উচিত, মনে হয়। দুটো কিসের যে একই কাজটা, হচ্ছে? হ্যাঁ, দুটো কিসের একই হচ্ছে? না না, অ্যাংজাইটির ক্ষেত্রে তো তার ডিগ্রিটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে তো। অ্যাংজাইটির মধ্যে একটা আনসার্টেনিটি তো আছে তো, আর এটা তো আনসার্টেনিটির ব্যাপার নয়, এটা তার বিবেক বোধ সম্পন্ন লোক সে। এবার বিবেক বোধ সম্পন্ন বিবেক, যখন বিবেকের ইয়েতে যখন তার অ্যাংজাইটি হবে, তখন ওটা অ্যাংজাইটি পেশেন্টের মধ্যে পাওয়া যায় তো, পেশেন্টের মধ্যে পাওয়া যায় না তা তো নয়। এবং যেমন ধরুন এই পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ ডিপার্টমেন্টে একটা ঘটনা বলি আপনাকে। ডাইরেক্ট তো জিজ্ঞেস করে যায় না আপনি ঘুষ খান, তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার চাকরিতে আপনি কতটা সন্তুষ্ট ভাই? বলে দেখুন, চাকরিতে আমি সন্তুষ্ট, যা মাইনে পাই আমার চলে যায় অমুক কিছু। সমস্যাটা কোথায় হয় জানেন স্যার, যে মানুষের কাছে এমন ছ্যাঁচড়ামি করে টাকা পয়সা আদায় করে সেটা আবার ভাগ বাটোয়ারা হয়। এই ভাগ বাটোয়ারাটা হলে পরে সেই ভাগ বাটোয়ারাটা আমি প্রথমে নিতাম না। এখন উপর থেকে অফিসার আমাকে ডেকে আগে দেয়, জানেন তো, আমার অ্যাংজাইটি হয় খুব। এই ডাকলো, এই ডাকলো, এটাকে কিভাবে এড়ানো যেতে পারে, ইয়ে করতে পারে, এইরকম অ্যাংজাইটিতে অনেকেই ভোগে। অনেকেই আছে যে তার ওই বিবেকের কোন একটা কাজ করে দেবে আপনাকে বলে, হ্যাঁ এই কাজটা আমি করে দেবো, ইয়ে করবো, এটা এইভাবে করতে হবে ইত্যাদি। এবার সে ওইটা নিয়ে অ্যাংজাইটি সে ভুগছে, সে করে দিতে পারবে তো? ওই জায়গায় করতে গেলে বাধা পাবো না তো? ওই জায়গা থেকে থাবড়া মারবে না তো? এই যে ব্যাপারগুলো, এই অ্যাংজাইটিতে যে ভোগা, এখানে অ্যাংজাইটির মধ্যে একটা উদ্বিগ্নতা থাকে। এখানে তো আর এই কনসিয়েন্সের মধ্যে উদ্বিগ্নতার তো ব্যাপারটা কিছু নেই, উদ্বিগ্নতার তো ব্যাপার কিছু নেই এখানে। এটা তো স্বাভাবিক ধর্ম। আমি কি বোঝাতে পেরেছি না, না ভুল হয়ে গেল আমার? পার্থ, হ্যাঁ স্যার, বুঝতে খেয়াল পেরেছি। করেছিস পার্থ ঠিক আমার আছে। কথাগুলো? দেখ তো হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ, ঠিকই। আরে অ্যাংজাইটির আন্ডারে একটা কনসেনসাস আছে আসলে। এই এই অ্যাংজাইটি কনসাসনেসের জন্য যে অ্যাংজাইটিটা হয় সেটা ওইটা ধরতে হবে, আর নইলে এটা জেনারেল। এটা ঠিকই বলেছিস। আচ্ছা, এই অমর, এই জেলাসি রুব্রিকটা কি করে বার করা যায় পেশেন্টের কাছে? জেলাসি সেটা তো রুব্রিক। বাচ্চাদের ক্ষেত্রে বার করা যায় খুব সহজেই। হ্যাঁ হ্যাঁ, বড়দের ক্ষেত্রে একটা, যেমন আমরা ধর এই যে ল্যাকেসিস বা অ্যাপিস মেলিফিকার, এদের যে একটা জেলাসি ভাব বোঝা যাচ্ছে, কিন্তু বার করতে গিয়ে কোশ্চেনটা কিরকম ভাবে আমরা সেটা উপস্থাপনা করবো, এইটা একটু। জেলাসির ব্যাপারটা কিরকম হচ্ছে, জেলাসি তার কথার মধ্যে দিয়ে অনেক সময় বেরিয়ে পড়ে, কথার মধ্যে বেরিয়ে পড়ে। এটা সাধারণত অ্যাটেন্ডেন্টের কাছ থেকে ইয়ে করে, এবার অ্যাটেন্ডেন্টরা পরে ও হিংসা করে। এইবার যেমন ধর, বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাওয়া যায় মহিলাদের মধ্যে, বলে আমার স্ত্রী অমুকে এই শাড়ি কিনেছে, আমাকে এই শাড়ি দিতে হবে। তার 2টি সন্তান আছে, ওই রঙেরই জামা দিতে হবে। ওকে দিয়েছো, আমাকে ওই ওই রঙের ওই ওই রকমই দিতে হবে, অন্য রকম দেওয়া যাবে না। এগুলো সবই জেলাসির মধ্যে পড়ছে। এগুলো বলে তো পেশেন্ট। তোকে কি বোঝাবো বল? আমি কি ঠিক পরিষ্কার বলতে পারলাম সেটা তুই বল। তোকে তো বোঝানোর ক্ষমতা আমার আমার নেই। আমার একটা হ্যাঁ? পেশেন্টের কাছে আমি ওই সময়তে একেবারে যেন, মানে কিভাবে যে পেশেন্টের কাছ থেকে বের করবো যেন আমি আর কিছু বুঝতে পারছি না। এটা সমস্যায় পড়েছিলাম আর কি, সেই জন্যে কৌশলটা একটু শেখার ইচ্ছা হচ্ছিল। সেটা কৌশলটা কি জানিস তো, রোগীর কথাবার্তা থেকে ওটা বেরিয়ে আসবে। এটা হঠাৎ করে বানিয়ে বলা আমার পক্ষে মুশকিল, বুঝলি তো। আমি এগুলো বার করতে পারি তো, তুইও পারিস। কোনো কোনো সময় আটকে যেতে হয়, বুঝলি তো, সবসময় বোঝা যায় না। তাই তো আলোচনা, আর্ট। এইটাই হ্যাঁ মাঝে মাঝে ওটাই তো সমস্যা হয়। আর্ট তো। তুই এই যে এই দাদা ফেসবুকে তুই দেখবি, এগুলো একটু খেয়াল করে দেখতে হবে। ফেসবুকে দেখবি তুই কথা বলেছিস, ইয়ে করেছিস, তার এগেনস্টে তার যে কথাগুলো তোকে যে রিপ্লাই যেতে, সেই রিপ্লাই থেকে দুটো জিনিস হতে পারে। এক হতে পারে তার ইগো যদি বেশি থাকে, তাহলে তোর ইয়ে করবে, তোর ওটা ভুল প্রমাণিত করার জন্য সে কিছু কথা বলবে। বা অথবা দেখা যায় তার স্বভাবই হচ্ছে প্রত্যেকের এরকম ভুল ধরে পারে না, সেটা হলে তখন সেন্সুরিয়াস হয়ে যায়। আর তোর ওটা ভুল ধরে নিজেকে একটু হাইলাইট করার চেষ্টা করবে। এই যে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছে, এটা ইগোটিজম বটে,
কিন্তু এটা জেলাসিও তো অলসো। আমি কথাটা বোঝাতে পেরেছি? না না, সেটা তো বোঝা গেছে, ওটা তো সহজ হলো, কিন্তু একটা পেশেন্টের নির্দিষ্ট পেশেন্টের কাছে, আবার যে পেশেন্ট গুলো একটু বোকাটে স্বভাবে কম কথা বলে, আচ্ছা ল্যাকিসিস পেশেন্ট যে লোকাসিটি থাকে, এই লোকাসিটি ছাড়া কি ল্যাকিসিস পেশেন্ট হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে, হ্যাঁ, তাহলে সেই অবশ্যই ক্ষেত্রে হতে পারে। লোকাসিয়াস বোঝা প্রথমে যাচ্ছে থাকে না ল্যাকেসিস, ওটা ডেভেলপ করতে সময় লাগে বাবা। ল্যাকিসিস দিতে গেলে একটা যে হ্যাঁ, কথাটা শুনতে পাওয়া যাচ্ছে ছিল না রে? তোর কথা শুনতে পাচ্ছি না। ও, গন্ডগোল হয়েছে। আচ্ছা স্যারের নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। হ্যাঁ, ও তো নেটটাই চলে গেছে দেখা যাচ্ছে, আর নেই। ঠিক আছে, ভালো প্রশ্ন তুলেছিল। পার্থ স্যার আনমিউট করুন, মিউট করা আছে। যেমন ধর একটা বলছে, ওর মা বলছে, পেশেন্টের মা বলছে, হ্যাঁ বলছে ওর বড্ড হিংসা। আমরা কেমন, এই তো আমরা পাশাপাশি থাকি, তো ওই একটা বাচ্চা আমাকে কাকিমা ডাকে, ও আসে আসে, ওকে যদি কিছু একটা দিই ব্যাস রাগ হয়ে যায়। এটাও কিন্তু জেলাসি, এটাও জেলাসি। কিন্তু দুই বোনের মধ্যে যদি থাকে, ও মিলিয়ে দেখে নেবে যে ওকেও কম সন্দেশ দুটো সন্দেশই একই মাপে আছে কিনা, ভালো করে বুঝে নেবে। এটা হলে পরে তখন ভালো করে না বুঝে সে করে না, ঝামেলা করে, দিস ইজ জেলাসি। আর সেলফিশ হলে কি করবে, সাধারণত ছোটটাকে একটু মানে কি বাদ পাত দিয়ে একটু মগজ ধোলাই করে তার থেকে একটু, নিজেরটা তো খাবেই, সেটা তো দেবে না, ওখান থেকে একটু বাগিয়ে নিল, দিস ইজ সেলফিশনেস। আর আজকাল এই সিনটা মতো উঠে যাচ্ছে রে পার্থ। একটা তো সন্তান, জেলাসি আর সেলফিশনেস দেখবো কোথা থেকে, দেখার রাস্তা তো উঠে যাচ্ছে। মোটামুটি হলো, কারো কোনো বলার আছে? নাহলে আমরা বন্ধ করে দেবো, রাত হয়ে গেছে অনেক। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। মনে হচ্ছে না স্যার প্রশ্ন আছে কারো। তাহলে আমরা বন্ধ করে দিই। কারো কি কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা বন্ধ করবো আর কি। ও পার্থ বেরিয়ে গেছিল, পার্থ ওই পার্থ নেটের স্যার তো গন্ডগোল। একবার বের হয়ে গেছেন, নেটের সমস্যা, আবার ঢুকছিলেন। স্যার হ্যাঁ, কিছু যেটা বলতেছিলেন অসমাপ্ত রয়ে গেল, দেখি একটু ওয়েট করি। তারপর দেখছি চলে গেল স্যার স্যার পার্থ স্যার নিজে আবার নিজে। চলে আসছেন। আরে আমরা বুঝেছি রে। আমার নেটওয়ার্ক সমস্যা স্যার। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সমস্যা হচ্ছে, এত সমস্যা এখন সব আরে জায়গায় হচ্ছে না, এটা নেটের আমরা, সমস্যা সব জায়গায়। তুই একটা বলছিলিস রে, বলতে বলতে তুই তোর নেটে গন্ডগোল, তুই ওইটা বলে দে। কোনটা? তুই বলছিলিস না একটা রুগীতে এসে আটকে গেছিলিস? হ্যাঁ ওইটা একটা, তারপরে কখনো কখনো ফিক্সড আইডিয়াতে বলছিলাম যে ওটা অ্যাটেন্ডেন্সের কাছ থেকে বের করে নেওয়াটাই মনে হয় ভালো। যদি হ্যাঁ, অ্যাটেন্ডেন্স থাকলে সুবিধা হয়, ওইগুলো এই সেনসিটিভ কোশ্চেন গুলো তো ডাইরেক্ট করাও যায় না, কখনো কোনো কোশ্চেনটি ডাইরেক্ট হয় না, কিন্তু যেন কখনো কখনো যেন একটু সমস্যা হয়, তো সেই সময় এবার দেখ, মনে হয় অ্যাটেন্ডেন্সের কাছ থেকে খানিকটা ক্লিয়ার হওয়া যায় যদি সেই রকম ঘনিষ্ঠ কেউ থাকে। এটাই, এবং হ্যাঁ বল। আরেকটা মুশকিল কি জানিস তো, বাচ্চাদের সেলফিশনেস জেলাসি বার করা মুশকিল, সব তো সিঙ্গেল বাচ্চা, বার করবি কি করে? পেশেন্ট বলছে
পেশেন্ট বলছে, বলে জানেন তো ওই আমার পাশে বাড়ির একটা বাচ্চা আমাকে কাকিমা ডাকে আসে, ওকে যদি আমি একটু লজেন্স দিই বা কিছু দিই আমার মেয়ে খুব রাগ করে। ওকে কেন দিলে, ওকে কেন দিলে, দিস ইজ অলসো জেলাসি। তাকে জিজ্ঞেস করলি তুই রাগ কেমন, মেজাজ কেমন, তার উত্তর সেটা বলছে। আর সাধারণত যেটা রিমার্কেবল সেটাই তো বলে। ঠিক আছে, অনেক রাত হয়ে গেল, আমরা 11টা বেজে গেছে, আমরা শেষ করে দিচ্ছি। আর কোনো প্রশ্ন পাওয়া গেল না, আমরা তাহলে সবাই বিদায় দিচ্ছি। ও পার্থ তো শুনতেই পাচ্ছে না, কি ব্যাপার কে জানে। পার্থ স্যারের নেট প্রবলেম আর কি। ও নেটে গন্ডগোল আছে কিছু। আমার কথা আপনারা শুনতে পেয়েছেন? জি জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছিলাম। তাহলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে বন্ধ করে দিই। জি স্যার, আমরা বেরিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সকলকে শুভরাত্রি। জি, শুভরাত্রি জানিয়ে আমরা আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি। ওকে স্যার।